সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদালতের আদেশ রোববার। গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ, মন্ত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। শারীরিক অবস্থার উন্নতি হলেও শিগগিরই হাসপাতাল ছাড়তে পারছেন না বেগম জিয়া। এখনও রয়েছে স্বাস্থ্যগত জটিলতা। ফিরেই ধরবেন বিএনপির হাল, আশা শীর্ষ নেতাদের। বাসায় চিকিৎসা নেওয়ার প্রবণতায় বাড়ছে করোনায় মৃত্যু, শেষ সময়ে যাচ্ছে হাসপাতালে। 50 ও অন্য রোগাক্রান্তদের আগেই যাওয়ার তাগিদ। জামিন হলো না সাংবাদিক রোজিনা ইসলামের। গতকাল শুনানি হলেও ভাইরাল হওয়া ভিডিও দেখে রোববার আদেশ দেবেন আদালত। আসামি পক্ষের প্রত্যাশা জামিন পাওয়ার হকদার রোজিনা। রাষ্ট্রপক্ষের কড়া জবাব, ঘসেটি বেগমের মতো ষড়যন্ত্র করেছিলেন রোজিনা। আর পরিবার বলছে দেরি হলেও তারা আদালতেই আস্থা রাখতে চান। দিনভর আদালত পড়ায় গুঞ্জন জামিন হয়ে যাচ্ছে কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের, কিন্তু শুনানিতে যুক্তি পাল্টা যুক্তিতে অটল থাকে দুপক্ষই। রোজিনার আইনজীবীর দাবি সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ করতেই এ মামলা করা হয়েছে, হকদার জামিন পাওয়ার। রাষ্ট্রপক্ষের কড়া জবাব, ঘসেটি বেগমের মতো চক্রান্ত করেছিলেন রোজিনা। এমন চক্রান্তকারীকে জামিন দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। তবে গণমাধ্যমের সামনে ঘসেটি বেগম প্রশ্নে এড়িয়ে যায় রাষ্ট্রপক্ষ। জামিন পাওয়াটা তার প্রতি কোনো দয়া নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার, জামিন পাওয়াটা হচ্ছে তার আইনত অধিকার। মামলার ধারা জামিন অযোগ্য এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের দুটি ধারা, সেটিতে 14 বছর থেকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেই কারণে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই মামলাটি যেহেতু একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেজে, এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে মামলার এই তদন্ত বিঘ্নিত হবে। এদিন সচিবালয়ের ভেতরে রোজিনার মুচলেকা দিতে চেয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে তা আদালতে দাখিল করতে চান রাষ্ট্রপক্ষ। এতেই বৃহস্পতিবার আদেশ দেননি আদালত, যে ভিডিও দেখে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়। এই আসামির স্বীকারোক্তির যে ভিডিও চিত্র আছে আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব এবং সেই ভিডিও ফুটেজ উপস্থাপন করার আলোকেই উনি আগামী রোববারের জন্য এই মামলার পূর্ণাঙ্গ আদেশের জন্য দিন ধার্য করেছেন। রোজিনার পরিবার বৃহস্পতিবার সকাল থেকেই ছিলেন আদালতে, কিন্তু দিন শেষে আদেশ না পেয়ে একরাশ হতাশা নিয়ে ফিরে যান। তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব, হ্যাঁ, এটা আমার এক্সপেকটেশন ছিল। তো যেহেতু বিজ্ঞ আদালত মনে করেছেন, আমরা এখনও আশায় আছি ন্যায় বিচার পাবো। 100 বছরের পুরনো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনার বিরুদ্ধে, যে মামলায় কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। গতকাল সকালে নিজ বাসভবনে তথ্যমন্ত্রী জানান, ন্যায় বিচার নিশ্চিতের চেষ্টা করবেন তারা। একই সঙ্গে আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখে পুরো বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোজিনার ঘটনায় বহির্বিশ্বে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। গেল 17 মে সচিবালয়ে রাষ্ট্রের গোপন নথি চুরির অভিযোগ তুলে 18 মে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে। এরপর থেকে ঘটনাটি নিয়ে দেশে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার 2 দিন পর একে একে বিষয়টি নিয়ে মুখ খুলছেন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে নিজ বাসভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের কাছে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দেয় সাংবাদিক সংগঠন DRUN নেতারা। এ সময় তিনি জানান, বিষয়টি দুঃখজনক, তবে শুধু আবেগ নয়, বাস্তবতার নিরিখেও বিষয়টি দেখার আহ্বান তার। সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান, সেই চেষ্টা অব্যাহত থাকবে। ইমোশনালি না দেখে বিষয়টাকে বাস্তবতার নিরিখে বিচার করার জন্য। আমি আপনি সবাই যে কোনো সময় ভুল করতে পারি, রোজিনা ইসলামও ভুল করতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখানে যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি হয়। আপনাদের দাবি দেওয়াগুলো অত্যন্ত সহানুভূতির সাথে দেখে যতটুকু করা সম্ভব সেটি করার সর্বোচ্চ প্রচেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলাদা একটি অনুষ্ঠানে রোজিনার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীও। তিনি জানান, কতিপয় কর্মকর্তার জন্য পুরো দেশই আজ আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। যে ঘটনা ঘটছে খুব দুঃখজনক ঘটনা, সেইটা হেলথ মন্ত্রণালয় ম্যানেজ করা উচিত। আমরা বলতে পারি এটা আমার সরকারের জন্য দুঃখজনক ঘটনা এবং আপনি মেবি রাইট, গুটিকত লোকের কারণে এই বদনামটা হচ্ছে। আই নো ফরেন মিনিস্ট্রি হিসাবে আমাদের এটা
ফেস করতে হবে। অনেকে আমাদের এই নিয়ে প্রশ্ন করবে, আমরা এই ধরনের ঘটনা চাই না। যেহেতু এটা বিচারাধীন আছে, the detail I cannot talk about it. It's also not my subject. But the only thing, এটা দুঃখজনক ঘটনা। আর এই ধরনের পুনরাবৃত্তি যাতে কখনো না হয় সেটাই আমি আশা করব। এ সময় করোনার টিকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তির বাইরে 15 লাখ টিকা দেওয়ার বিষয়ে এখনও রাজি হয়নি ভারত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের স্বার্থবিরোধী কোনো কিছুই সরকার করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকেলে তার সরকারি বাসভবনের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। শেখ হাসিনার সরকার অবাধ তথ্যপ্রবাহ তথা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সরকারের উদারনীতি ও গণতান্ত্রিক মনোভাবের কারণেই সাম্প্রতিককালে দেশে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। গণমাধ্যমে যে কোনো বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল এবং সংবেদনশীল। সাংবাদিকদের স্বার্থবিরোধী কিছু করতে পারে না এই সরকার। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গতকালও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন তারা। প্রতিবাদ বিক্ষোভে মাঠে গণমাধ্যম কর্মীরা। তথ্যকর্মীর বিরুদ্ধে তথ্য চুরির অপবাদের প্রতিবাদেই এই অবস্থান। কারারুদ্ধ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সকাল থেকেই বিক্ষোভ ও মানববন্ধন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বেশ কিছু সংগঠন। এ সময় তারা মামলা প্রত্যাহার ও রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের শাস্তির দাবি জানান। প্রতিটি প্রতিবেদন দুর্নীতির বিরুদ্ধে, আর এই দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে তারা তার টুটি চেপে ধরেছেন, তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, যেটি জাতির জন্য লজ্জাজনক। ডিজিটাল সিকিউরিটি দিতে গিয়ে সাংবাদিকতাকে সংকুচিত করা হচ্ছে। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, যেখানে তথ্য অধিকার আইন রয়েছে, সেখানে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এখনো বিদ্যমান রয়েছে। এটি কখনো সাংঘর্ষিক, এটা কখনো থাকতে পারে না। বিক্ষুব্ধ সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দাবি ওঠে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের। প্রত্যেকটি কাজ সাংবাদিক হিসেবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণের জন্য। ভালো সাংবাদিক শুধু বন্ধু বান্ধবী তৈরি করে না, শুভাকাঙ্ক্ষী তৈরি করে না, ভালো সাংবাদিক শত্রুও তৈরি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনার সেই শত্রু তৈরি হয়েছে, যারা টাকা মিলিয়ন মিলিয়ন টাকা ঘুষ খান, পাচার করেন, সেই চক্র রোজিনার বিরুদ্ধে। যতই বলুক যে এটি আইনের আওতায় হয়েছে, তিনি অন্যায় করেছেন, যদি তাদের দৃষ্টিতে অন্যায় হয়ে থাকে তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতেন, সাংবাদিক নেতাদের ডাকতে পারতেন, প্রেস কাউন্সিলকে বলতে পারতেন, একটা সুরাহা করতে পারতেন। কিন্তু না করে 6 ঘন্টা কেন নির্যাতন করা হলো সেই বিচার আমরা এই সমাবেশ থেকে আমরা সম্মিলিতভাবে দাবি জানাচ্ছি। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় তদন্তের স্বার্থে যা যা করা দরকার তার সবই করা হবে বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলা তদন্তের স্বার্থে যা যা প্রয়োজনীয়, যা যা যে বিষয়গুলো, যে স্তরগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে, আমরা সবগুলো করব। কোনো বিষয় আমরা বাদ রাখবো না। যেটা যদি সত্য ঘটনা সত্য হলে প্রুফ হবে, যদি সত্য ঘটনা না হয় তাহলে ডিসপ্রুভ হবে। এর তো এখানে চাপের কোনো বিষয় নেই। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহিরুল হক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া জেবুন্নেসার সম্পদের বিষয়ে দুদকের অবস্থান জানতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অভিযোগের সুনির্দিষ্ট হতে হবে, তথ্য সুনির্দিষ্ট আসলে আমরা চিন্তা করবো। এমনি বলে যে এখানে 20 বিঘা জমি, এখানে 20 বিঘা জমি, ওখানে 5টা জমি, তা হবে না। বলতে হবে যে এই তফসিলের এই সম্পত্তি, এই অ্যাকাউন্টে তার সম্পত্তি। অভিযোগের পক্ষে ডকুমেন্ট থাকতে হবে, তথ্য ভিত্তিক হতে হবে, এমনি অভিযোগ করলে হবে। ভোরের সময় আরও থাকছেন। করোনায় খাদ্য ঘাটতি এড়াতে শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে মজুত বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার শঙ্কা, নানা পরিকল্পনার কথা বলছেন মন্ত্রী। 24শে মে পর্যন্ত বিমানের সব সৌদিগামী ফ্লাইট স্থগিত করায় টিকিট হাতে বিমানবন্দরে গতকাল সকাল থেকেই অপেক্ষা করেন প্রবাসীরা। টিকিটের টাকা গচ্চা যাওয়ার পাশাপাশি চাকরি হারানোর শঙ্কা তাদের।
এদিকে কিছুই করার নেই জানিয়ে সৌদি এয়ারলাইন্স বলছে বিষয়টা দুদেশের সরকারের। ভারী ভারী লাগেজ ব্যাগ নিয়ে এই মানুষগুলো ফিরছিলেন কর্মস্থলে। এমনিতেই করোনার কারণে দেশের ভেতরের বিধিনিষেধে রাস্তাঘাটে ধকল সই আসতে হয়েছে বিমানবন্দরে। সেখানে পৌঁছেই বিড়ম্বনায় পড়েন তারা। সৌদি সরকারের নতুন নিয়মে সৌদি পৌঁছে 7 দিনের কোয়ারেন্টিনে গুনতে হবে প্রায় 80,000 টাকা। সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো জায়গায় নয়, থাকতে হবে সৌদি সরকার নির্ধারিত হলিডে হোটেলে। এসব শর্ত মেনে বিমানে না চললে শাস্তিস্বরূপ অর্থ জরিমানা সহ স্থায়ীভাবে বন্ধ হবে প্রবেশ অনুমতি। আমাদেরকে মেসেজ দিলে হয়তো আমরা 2 দিন আগে টিকিট করে 18 তারিখ চলে যেতাম। ওইখানে বলছে 60-65 মতো, এখানে করেছে 74,000 করবো, মানে এই যে এখন আস্তে আস্তে টাকার অ্যামাউন্ট বাইরে দিতেছে। বিমানবন্দরের পাশাপাশি সৌদি এয়ারলাইন্সে হোটেল বুকিংয়ে এসেও ভোগান্তির কথা জানান সৌদিগামীরা। কালকে রাত্রে যখন ফ্লাইট আমাদের ছিল তখন এরা টাকা কইতেছে, আমরা টাকা দেন, আমরা এখান থেকে আপনাদেরকে বুকিং করে দেবো হোটেল। এখন আমরা টাকাও নিয়ে আসছি, কিন্তু আমাদেরকে হোটেল বুকিং দিতেছে না। এখন আমি একটা বলছে 70,000 টাকা দিছি, ওরা বলতেছে সাভারের সমস্যা হইতেছে না। তখন হইতেছে না, আমি কিভাবে যাইতে পারবো? ভিসার মেয়াদ আছে 4 দিন। এদিকে সৌদি থেকে হোটেল বুকিং নিশ্চিত করা এমন 24 জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুর 2:15টায় জেদ্দার উদ্দেশ্যে রওনা দেয় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। বাকিদের যাওয়ার বিষয়ে সৌদি এয়ারলাইন্স জানায়, টিকিটের তারিখ অনুযায়ী হোটেল বুকিং দিয়ে পর্যায়ক্রমে চলবে ফ্লাইট। একটা নতুন জিনিস, আপনার একটা জিনিসটা একটা শেপ আপ হইতে তো সময় লাগে। যারা কালকে যেতে পারে নাই, আর 21 তারিখ এদেরকে নিয়ে এখন কাজ করব। হঠাৎ করে দেশটির এমন সিদ্ধান্তে নাখোশ বাইরা। সংগঠনটি মনে করছে এতে হুমকিতে পড়বে জনশক্তি রপ্তানি খাত। সৌদি আরব হোটেল খুব এক্সপেন্সিভ। 7 দিন থাকা খাওয়া সহ একজন সাধারণ কর্মীকে অনেক অর্থ ব্যয় করতে হবে। একমাত্র সৌদি আরবে টুকটুক করে কাজ চলছিল। আমার মনে হয় এরকম একটি সিদ্ধান্তের ফলে আশার শেষ আলোটি নিভে গেল বলে মনে হচ্ছে। হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত আরোপ করায় প্রাথমিকভাবে 24 মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক বাংলাদেশের কাঠামো তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। চলমান উন্নয়ন অর্জনের ধারা বজায় রেখে পরবর্তী প্রজন্ম দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গতকাল সকালে গণভবনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন সরকার প্রধান। জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এবার স্বাধীনতা পুরস্কার অর্জন করে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মরণে প্রতি বছর মার্চে স্বাধীনতা পুরস্কার দেওয়ার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা হয়ে এলেও করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছর 1.5 মাস পিছিয়ে হলো এই আয়োজন। মহান বাঙালি কবি রবীন্দ্রনাথের স্বপ্নকে 1977 সাল থেকে চালু এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান এবার সীমিত পরিসরে হলো গণভবনে। বৃহস্পতিবার অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান রাখা 9 বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের হাতে স্বাধীনতা পুরস্কার 2021 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, 75 পরবর্তী সময়ে স্বাধীনতার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 75-এর পরে সে আদর্শ হারিয়ে গিয়েছিল, সেই আদর্শকে আবার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। যখনই সরকার এসেছি আমরা চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া। স্বাধীনতার 50 বছরের মধ্যে নিজের নেতৃত্বেরও 4 দশকের সংগ্রাম তুলে ধরে সরকার প্রধান বলেন, অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। 40 বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। যতদূর এগোতে পেরেছে 50 বছর পূর্তিতে, আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বর্তমান সরকার আধুনিক বাংলাদেশ গড়ার রূপকল্প বা কাঠামো প্রণয়নের কাজও সম্পন্ন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বদ্বীপে যারা বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম, তারা যেন একটা সুন্দর জীবন পায়, তারও একটা পরিকল্পনা কিন্তু করে দিয়ে গেলাম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেগম খালেদা জিয়ার। তবে আরও কিছু স্বাস্থ্যগত জটিলতার কারণে খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দায়িত্বশীল এক চিকিৎসক বলছেন, তাকে দ্রুত সুস্থ করে তুলতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। শীর্ষ নেতারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন।
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। এ অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে এ নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। সম্প্রতি তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ড গুরুত্ব সহকারে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই চিকিৎসা কার্যক্রমকে দীর্ঘমেয়াদী বলে উল্লেখ করেন তিনি। বয়সে করোনা পরবর্তীতে মানুষের শারীরিক অবস্থা প্রেডিকশন করা, এটা করা তো রিয়েলি টাফ। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না। এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশীয় করোনা টিকা গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স প্রাণীদেহে কার্যকর। যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নালে সংক্রান্ত তথ্য প্রকাশ হয়েছে। মানবদেহে ট্রায়ালের জন্য বিএমআরসির অনুমোদনের অপেক্ষা করছে প্রতিষ্ঠানটি। এদিকে করোনায় গতকাল দুপুর পর্যন্ত দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল ভ্যাকসিনে বলা হয়, বঙ্গোভ্যাক্স হলো mRNA প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম এক ডোজের কার্যকরী টিকা, যা SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে সফলভাবে মানবকোষ ও প্রাণীদেহে সুরক্ষা দিয়েছে। এই গবেষণাপত্র প্রকাশের পর আবারও আলোচনায় দেশীয় গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। রিউমার হয়তো ছিল বাজারে, এই আমাদের রিসার্চ আর্টিকেলটি প্রকাশের মধ্য দিয়ে এটি প্রমাণিত হলো যে আমাদের যে দাবিটি ছিল যে ভ্যাকসিন আবিষ্কার, সেটি আসলে সলিড দাবি। প্রি ক্লিনিক্যাল গবেষণায় দেখা যায় এই টিকাটি মানবকোষ ও প্রাণীদেহে সহনশীল ও নিরাপদ। গ্লোব বায়োটেকের দাবি, এই টিকা অন্তত 6 মাস সুরক্ষা দেবে মানবদেহে। যতগুলি অ্যানিমেলই আমরা এই পুলে ছিল, সবগুলি অ্যানিমেলই প্রোটেকশন পেয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা 100% প্রোটেকশন দিয়েছে অ্যানিমেল মডেলে। প্রতি মাসে আমরা 1 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে পারবো। এর বাইরেও অন্য কেউ যদি এই ভ্যাকসিন নিয়ে কোলাবোরেশন করতে চান, আমরা তাদের সাথে করতে পারবো। এবং এটি যেহেতু mRNA ভ্যাকসিন, সুতরাং এই ভ্যাকসিনটি তৈরি করার জন্য হুর গাইডলাইন অনুযায়ী কোনো স্পেসিফিক ডেডিকেটেড ফ্যাসিলিটির প্রয়োজন নেই। ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পাওয়া যায় গত বছরের 28 ডিসেম্বর। তবে মানবদেহে প্রয়োগের জন্য প্রয়োজন বিএমআরসির অনুমোদন। চলতি বছরের 17 ফেব্রুয়ারি সেই অনুমোদন প্রাপ্তির জন্য বিএমআরসিতে চিঠি দেওয়া হয়েছে। 100-র মতো অবজারভেশন ছিল ওনাদের, তো সেগুলি কিন্তু আমরা ইমিডিয়েটলি সায়েন্টিফিক রেফারেন্স অনুসরণ করেই রেসপন্স দিয়ে দিয়েছি 17 তারিখে ফেব্রুয়ারি। তো সেই থেকে অদ্যাবধি কোনো আপডেট আমরা পাইনি। বিএমআরসি বলছে, যাচাই বাছাই শেষেই সিদ্ধান্ত। এখনো আমরা এটা নিয়ে কোনো আলাপ হয় নাই, হওয়ার মতো সিচুয়েশন আসে নাই। সোজা কথা, কোন রকম প্রোডাকশন নিয়ে, বাংলাদেশে ভ্যাকসিন প্রোডাকশন নিয়ে আমরা এখনো কোনো আলাপ করতে পারি নাই। 3 মাসেও অনুমোদন না পাওয়া দুঃখজনক বলে মন্তব্য গ্লোব বায়োটেকের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কোভিডের লক্ষণ প্রকাশ এবং শ্বাসকষ্ট শুরুর পরও বাসায় থাকা বাড়াচ্ছে মৃত্যুহার। চিকিৎসকরা বলছেন, বাসায় চিকিৎসা নেওয়ার প্রবণতায় অর্ধেকের বেশি রোগী শেষ সময়ে হাসপাতালে আসছেন এবং এদের বেশিরভাগকেই বাঁচানো যাচ্ছে না। হঠাৎ অক্সিজেনের দরকার পড়লে কোনোভাবেই বাসায় ব্যবস্থাপনা সম্ভব নয়। তাই 50 এবং বিভিন্ন রোগে আক্রান্তদের লক্ষণ প্রকাশের শুরুতেই হাসপাতালে নিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ রিপোর্ট। পর্যন্ত কোভিড রোগীকে বাঁচানোর একমাত্র পরীক্ষিত পথ অক্সিজেন। রোগী ভেদে প্রতি মিনিটে 1 লিটার থেকে 80 লিটার পর্যন্ত অক্সিজেনের প্রয়োজন পড়ে, আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় সরবরাহের মাধ্যমও। শ্বাসকষ্ট শুরুর লক্ষণ বুঝতে না পারা এবং বুঝার পরেও বাসায় বসে অক্সিজেন গ্রহণের সিদ্ধান্তে
প্রতিদিন ঝরছে অসংখ্য প্রাণ। 1 থেকে 5 লিটার পর্যন্ত ন্যাসাল ক্যানুলা দেওয়ার পরে তখন কিন্তু আর আপনি ন্যাসাল ক্যানুলা দিয়ে দিতে পারবেন না। তো এই জন্য তখন আপনাকে সুইচ করে ফেস মাস্কে আসতে হবে। তারপরে সেটা কাজ না করলে 10 থেকে 15 লিটার পর্যন্ত নন রিভিলার মাস্ক, যেটা রিজার্ভার ব্যাগ আছে, এটার মাধ্যমে দেওয়া যাবে। 15 লিটারের পরে তখন আপনাকে হাই ফ্লোতে যেতে হবে। তো হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা কিন্তু তারপরে শুরু হয় আর কি। চিকিৎসকরা বলছেন শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া রোগীদের প্রায় অর্ধেকই নির্ধারিত সময়ের অনেক পরে হাসপাতালে এসেছেন। শ্বাসকষ্টের সর্বোচ্চ ঝুঁকিতে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত 50ঊর্ধ্বরা। মৃত্যু রোধে ঝুঁকিপূর্ণদের পরিবারেই নিবিড় পর্যবেক্ষণে রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আর কয়েকদিন থেকে অক্সিজেন লেভেল তো ভালোই আছে, কাল ক্ষেপণ করে রোগীটা কিন্তু মৃত্যুর দিকে পতিত হচ্ছে। কথা বলতে গিয়ে হাঁপায় ওঠা, হাঁটতে চলতে গেলে হাঁপায় ওঠা, অথবা এমন দুর্বল হয়ে যাওয়া যে দুর্বলতার কারণে উনি বিছানা থেকে উঠতে পারছেন না। এগুলোও কিন্তু সিভিয়ারিটি শুরু হওয়ার আগের ধাপ। জ্বর যদি আপনার 5 দিন 6 দিন ক্রমাগত চলে এবং বাড়তে থাকে, আরেকটা হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন যদি দেখে যে না প্রায় সময় দিনের মধ্যে 92 তার নিচে থাকতেছে, তখন তাকে আসলে হাসপাতালে যেতে হবে। তবে শুধু অক্সিজেনের প্রবাহ বাড়িয়েই রোগীকে সুরক্ষা দেয়া সম্ভব নয়। তাই বাইপ্যাপ সিপ্যাপের মতো আধুনিক যন্ত্রের মাধ্যমে কম অক্সিজেন প্রবাহের মধ্য দিয়ে কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। 10 লিটার অক্সিজেন অথবা 50 লিটার অক্সিজেন কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ানো। সেই অক্সিজেন পরিমাণ বাড়ানোর জন্য সিপ্যাপ, বাইপ্যাপ মেশিন এগুলোই কাজ করতে পারে। চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট কমাতে স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ নানা ধরনের ওষুধ ব্যবহার করা হয় হাসপাতালে। তাই বাসায় একটি সিলিন্ডার মজুত রেখে নিশ্চিন্তে থাকার পরিণতি আত্মহননের শামিল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী করোনা মহামারীতে দেখা দিচ্ছে খাদ্য ঘাটতির শঙ্কা। এ অবস্থায় খাদ্যশস্য উৎপাদন বাড়াতে এবারও কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া সহ নানা পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। খাদ্য সচিব বলছেন, মজুদ স্বাভাবিক রাখতে মিলারদেরকে প্রণোদনার পাশাপাশি চাল ও গম আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজারে চালের দাম বেশি থাকায় এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। শুল্ক ছাড় দিয়ে চাল আমদানি করে অন্তত 15 থেকে 18 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের তাগিদ তাদের। প্রসূন আশিসের রিপোর্ট। স্বাধীনতার পর 5 দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। এমনকি চাল উৎপাদনে সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ইউএসডিএর গ্রেইন অ্যান্ড ফিড আপডেট প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছরে গতবারের চেয়ে 10 লাখ টন কমে চালের উৎপাদন হবে 3 কোটি 48 লাখ টন। অপরদিকে 75 লাখ টন গমের চাহিদার বিপরীতে উৎপাদন হবে মাত্র 12 লাখ টন। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে পর্যাপ্ত মজুত করতে হবে। সরকারকে সবসময় অ্যাডভান্স পারচেজ করে রাখতে হবে, যাতে স্টোরে 15 থেকে 18 লক্ষ টন সরবরাহ করতে পারে না। আর সরকারের কাছে বিক্রি করতে গেলে মধ্যস্বত্ব চলে আসে, ইম্পোর্টের ব্যবস্থাটা করতে হবে। ট্যাক্স বসানো আছে, সেই ট্যাক্সটা উঠিয়ে দিলে ব্যক্তি খাত ভারত থেকে চাল নিয়ে আসে। তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোকে গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। মহামারী তো একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলেছে, সেটাকে আমরা মাথায় রেখে নানান পদক্ষেপ আমরা নিয়েছি। গত বছর 5,000 কোটি টাকা দিয়েছিল 4% সুদে, এটা মৎস্য পশুপালন এগুলো সহ। তারপরে আমরা 14,000-15,000 কোটি টাকা লোন দিই 8-9% সুদে, সেটাকে আমরা কমায় 4% করেছি। এটা অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রায় $43 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কাজে আন্তর্জাতিক বাজার থেকেও খাদ্য কেনা আমাদের কোনো সমস্যা হবে না। আমরা কিছু এদিকে গত বছর ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ায় এবার চাল ও গম সংগ্রহ বাড়াতে মিলারদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি আমদানির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান খাদ্য সচিব। বন্যা বা ঘূর্ণিঝড় বড় কোনো বিপর্যয় না আসে তাহলে কোনো সমস্যা হবে না। 5 থেকে 6 লাখ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করি। আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে, জুন জুলাই এই সময় আমরা টেন্ডার করে ওই পরিমাণ আমরা কিনে ফেলতে পারবো। যারা আমাদেরকে আগে চাল দিবে তাদের কিন্তু আমরা প্রণোদনা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দিব। সরকারিভাবে চাল আমদানির ক্ষেত্রে ভারতকে বিবেচনায় রাখার কথাও জানান তিনি। ইন্ডিয়া যেহেতু আরো প্রোডাকশনের সারপ্লাস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকেই মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ কেনা বেচা জমজমাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, জাফর, এই পদ্মা তীরে যে মাওয়া মৎস্য আড়ত, সেখানে এই ইলিশের হাতে কিন্তু
ভোর থেকেই সমানে ইলিশ বিক্রি হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ইলিশের পসরা সাজানো হয়েছে এবং সেখানে ইলিশকে ঘিরে যে ভিড় পড়েছে সেটি কিন্তু লকডাউনের এই ছুটির দিনে বিভিন্ন স্থান থেকে পাইকার ছাড়াও কিন্তু শৌখিন ক্রেতারা এসছেন, তাই পদ্মার তাজা ইলিশ কিনবার চেষ্টা করছেন। কিন্তু ইলিশের বাজারে কিন্তু আজকে আগুন, যে পদ্মার তাজা ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা কেজি দরে, এবং এখানে তারা বলছিলেন যে ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে, তবে সেটা কিন্তু চাহিদার তুলনায় কম ধরা পড়ছে। ইলিশের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কম ধরা পড়বার কারণে কিন্তু বাজার শুরুতে ইলিশ শেষ হয়ে যাচ্ছে এবং তুলনামূলক দাম বেড়ে যাচ্ছে। এবং তারা বলছিলেন যে এই যে ইলিশের চাহিদা সেটি কিন্তু এই যে মৎস্য আড়তে ব্যাপক চাহিদা, কারণ হচ্ছে যে এখানে ফ্রেশ ইলিশ, যেটি তাজা ইলিশ, সেই ইলিশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং সেই ইলিশটি কেনার জন্য রাজধানী ঢাকা সহ অনেকে গাড়ি নিয়ে এখানে এসছেন। কিন্তু এখানে এই যে মাওয়া মৎস্য আড়ত সমিতির সভাপতি আমাদের পাশে আছেন সানারঞ্জন দাস, তিনি বলছিলেন যে এখানে এত মানুষের ভিড় কিন্তু সেই পরিমাণ কিন্তু জায়গা নেই এবং এখানকার সড়ক সরু এবং যে গাড়ি পার্কিং এর জায়গা না থাকাতে অনেক দুর্ভোগ তাদের হচ্ছে, এবং যারা জেলেরা বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে আসছেন তাদেরও নানা দুর্ভোগ আছে। তা আমরা সানারঞ্জন দাস এর কাছে জানতে চাইবো যে আপনার এখানকার কি সমস্যা আছে ইলিশে হাতে, যদি একটু বলতেন। আমার এখানে সমস্যা আপনি দেখতে এসেছেন, আপনারা প্রত্যেক সপ্তাহ আসতেছেন, আমাদের জায়গা যে গ্যাদারিং হয় জায়গাটা অনুরোধ করতেছি সরকার কাছে জায়গাটা আমাকে একটু বাড়াই দেওয়া হোক, গাড়ি পার্কের নাই, কোনো থাকার মতন কোনো ই নাই, খুব অসুবিধার মধ্যে আমরা আছি। সরকার কাছে অনুরোধ করতেছি আমাদের একটু জায়গাটা বাড়াই দেয়, পার্কিং আল্লাহ ইলিশ মাছের জন্য পদ্মা ঘাট বিখ্যাত ঘাট, সারা বাংলাদেশের মধ্যে আছে। বাংলাদেশের মাওয়ার ঘাট নাম করা ঘাট, আজকেও 10,000 11,000 টাকা হালি বেচলাম ইলিশ মাছ, আর ম্যাপে বেচলাম 2100 2000 টাকা কেজি। তো আমাদের যে গ্যাদারিং দেখতেছেন আমার ঘাট চলে 1 ঘন্টা, 6টা হইতে 7টা, 1 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনি হয়, লক্ষ লক্ষ টাকা মাছ বেচা কিনি হয়। তাই আপনাকে সরকার অনুরোধ করতে জায়গাটা যেন একটু বাড়াই দেয়। ধন্যবাদ আপনাকে। তো তিনি বলছিলেন যে এই পদ্মার বড় সাইজ ইলিশ সর্বোচ্চ 2100 টাকা কেজি পর্যন্ত তারা বিক্রি করেছেন এবং এখনো কিন্তু বিক্রি চলছে। এখানে যে 29টি আড়ত আছে সেই আড়ত গুলো ঘিরে এই পদ্মার জেলেরা কিন্তু ভোর থেকে তারা এই যে পাশে পদ্মা সেতুর একেবারে পাদদেশে এই যে তারা নৌকা, জেলে নৌকাগুলো নোঙ্গর করে রেখে কিন্তু সেখানে খাড়িতে এই ইলিশ নিয়ে প্রবেশ করেন এই হাটে। কিন্তু তারা বলছেন যে এই 29টি আড়তের যে বেচা কিনার ধুম সেটি কিন্তু এই অঞ্চলের যে খুচরা যেসব বিক্রেতা আছেন, মাছ বিক্রেতা, তারা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসেন এবং এখানকার যে যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু আবার এই 29টি আড়ত থেকে তারা অনেক পাইকারি জেলেদের কাছ থেকে যে ডাকে নিলামের মতো যে হাক ডাক হয় সেখান থেকে কিনে এনে আবার তারা পসরা সাজিয়ে বসছেন এই আড়তের যে সামনে মাঠটিতে, এবং সেখান থেকে কিন্তু অনেকে খুচরো কিনে নিতে পারছেন, কিন্তু দাম বেশি থাকবার কারণে কিন্তু অনেকেই ইলিশ না কিনেও ফিরে যাওয়া যাচ্ছেন। আমাদের সঙ্গে কথা হলো, বললো যে ইলিশের দামে যে এত আগুন সেটি লকডাউনের মধ্যে এত বেশি, তারা কিন্তু বিস্মিত হয়েছেন এবং এখানকার জেলেরা বলছেন যে তাদের জালে যে ইলিশ ধরা পড়ছে সেটি কিন্তু অপেক্ষাকৃত কম, কারণ এই যে বৈশাখের পরে যে জ্যৈষ্ঠ, এখন এখানে প্রখর দাবদাহ, এর মধ্যে কিন্তু তারা রাত ভর ইলিশ শিকার করেন এবং দিনের দাবদাহের পর রাতের বেলা তাদের যে ইলিশের জালে যে ইলিশ পাওয়ার কথা তার চেয়ে কিন্তু তুলনামূলক কম তারা ইলিশ আরোহণ করতে পারছেন। তবে বলছেন তারা যে এই লকডাউনের কারণে এবং নানা কারণে এই নদীতে তাদের যে পরিবেশ, সেই পরিবেশ অনুকূলে রয়েছে, অনুকূলে থাকার কারণে তারা আশা করছেন যে মাছ অপেক্ষাকৃত ভালো পাবেন, কিন্তু সেই অনুযায়ী বাজারে মাছ পাচ্ছেন না। তো তাদের বিষয় হলো মা ইলিশ রক্ষা অভিযানটি এবার সফল হয়েছিল তুলনামূলক, সে কারণে তাদের আশা যে বিপুল পরিমাণ ইলিশ তারা সামনে পাবেন এবং তাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যতে কিন্তু তারা এগিয়ে নিতে পারবেন।
এবং এই যে এই ইলিশের হাট, সেটি যে মুন্সিগঞ্জের এই মৎস্য আড়ত, সেটিকে ঘিরে যে এখানে এত বড় একটা অর্থনীতি, এই অর্থনৈতিক চাকাটা অনেক বেশি এখানে ঘুরছে। তারা বলছেন যে দিন যত যাচ্ছে ততই কিন্তু এই আড়তটি প্রসারিত হচ্ছে এবং তারা এই অল্প সময়ের মধ্যে যে এই আইটি করছেন সেটির সঙ্গে কিন্তু কয়েক হাজার লোক এখানে সম্পৃক্ত রয়েছে। যে এই ফজরের আজানের পর থেকে এখানে যে কর্মযজ্ঞটি শুরু হয়, সেই কর্মযজ্ঞে কিন্তু 200 থেকে বেশি মানুষ এখানে কাজ করেন এবং যারা এই জেলেদের পাশাপাশি এই ইলিশ এখানে প্যাকেট করা এবং বরফ দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করা এবং এখানকে বরফ ঘিরেও কিন্তু একটা বড় এখানে ব্যস্ততা রয়েছে। যে এই বরফ ছাড়া কিন্তু এই ইলিশ মাছ বাজারজাত করার সমস্যা হয়ে যায়। যারা এখান থেকে ঢাকায় নিচ্ছেন বা ময়মনসিংহের বিভিন্ন জায়গায় যে তারা নিচ্ছেন বা পাইকাররা নিচ্ছেন, তারা কিন্তু এগুলো একটা প্যাকেটে করে ককশিটের ভিতরে রেখে তারপরে সেখানে বরফ দিয়ে তারা এইভাবে নেন যেন মাছগুলো নষ্ট না হয়ে যায়। এবং এই প্রক্রিয়ার সঙ্গেও কিন্তু অনেক লোক জড়িত এবং আপনারা দেখছেন যে পিছনে অনেকে মাছ কাটছেন এবং এখান থেকে মাছ কেনার পরে সেগুলো কেটে রান্নার উপযোগী করেও কিন্তু নিয়ে যান। এবং এই যে ইলিশের মধ্যে তারা বলতে চাচ্ছেন যে পদ্মার ইলিশের যে গুরুত্ব সেটি বেশি এই কারণে যে এটার স্বাদ কিন্তু অন্য যে কোনো নদীর মাছের চাইতে আলাদা এবং সে কারণে কিন্তু পদ্মার ইলিশের গুরুত্ব যেমন বেশি এবং এটার যে সুখ্যাতি সেটাও বেশি। এবং আপনারা জানেন যে পদ্মা নদীর মাঝি যে মানিক বন্দ্যোপাধ্যায়, যার গেল পরশুদিন যার জন্মদিন ছিল, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও কিন্তু এই এলাকাতেই, যে গাউদিয়া যে গাউদিয়া যে তার নানা বাড়ি, সেখানে বসে কিন্তু এই 1936 সালে এই পদ্মা নদীর মাঝি যে তিনি উপন্যাস রচনা করেছেন, সেই কালজয়ী উপন্যাসে যে কুবের মাঝিদের সেই কষ্টের কথা তিনি তুলে এনেছেন। কিন্তু সেই কুবের মাঝিদের কষ্ট কিন্তু এখন লাঘব হয়েছে। এখন কিন্তু তারা ন্যায্য দামে ইলিশ বিক্রি করতে পারছেন এবং তারা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার কারণে এখানে যে ইলিশ ভিত্তিক অর্থনীতি সেটি আরো সুদৃঢ় হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের হাটের সর্বশেষ। জাফর। মুন্সিগঞ্জের মাওয়াঘাটের মৎস্য আড়ত থেকে ইলিশ বেচা বিক্রির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময় আরও থাকছে। কুয়াকাটায় সৈকত রক্ষায় প্রথমবারের মতো বিদেশে তৈরি ওভেন জিওটিউব ব্যবহার বসছে সৈকতের 1.5 কিলোমিটার এলাকা জুড়ে। বিদায়ী উপাচার্য ডক্টর আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকদের একাংশ। গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে সম্মেলন করে জবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অভিযোগ করেন, দায়িত্বে থাকাকালীন নিয়ম বহির্ভূতভাবে কর্মচারী নিয়োগ, ভবন নির্মাণে অনিয়ম ও অনুমোদনবিহীন বিভাগ চালু করে নিজে লাভবান হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, দুদক সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ করেও কোনো বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবি করেন শিক্ষকরা। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ব্যতীত বেশ কিছু প্রমোশন, আপগ্রেডেশন দেন, পিএইচডি ডিগ্রি ব্যতীত 30 বছরের অধিক বয়সে নিয়োগ দেন এবং অস্তিত্বহীন কর্মচারীর নামে টাকা উত্তোলন করেন। দুদকের কাছেও আমাদের অনুরোধ যে দুদক যেন সংশ্লিষ্ট বিষয়গুলো আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত করেন। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে চলতি মৌসুমে দ্বিতীয় ধাপে গোপালভোগ আম নামাতে শুরু করেছেন বাগান মালিকরা। বাইরের ব্যাপারীদের আনাগোনা বাড়লে সামনের দিনগুলোতে কাঙ্ক্ষিত দরে আম বিক্রির প্রত্যাশা আড়তদারদের। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। আটিগুটি আমের পর গাছ থেকে সুস্বাদু গোপালভোগ আম নামাতে পেরে খুশি বাগান মালিকরা। রাজশাহীর বানেশ্বর গ্রামে নিজ বাগানের গোপালভোগ আম নামিয়ে ভ্যানে করে হাটে নেন বাগান মালিক। গোপাল এখনো তো নামতে লাগেনি, কেবল দু একটা স্যাম্পল আসছে বড় গাছের, বুঝছেন তো, এখন ছোট গাছের আম এখনো আসতে লাগেনি, তবে আসবে। অবশ্য আম নামানোর দ্বিতীয় ধাপের প্রথম দিন বাজারে গোপালভোগ আমের পরিমাণ ছিল কম। কিছু কিছু বড় গাছের আম পেকে ওঠায় থরে থরে সাজিয়ে সেগুলোই এনেছেন বাগান মালিকরা।
প্রথম দিনে প্রতিমন গোপালভোগ আম বিক্রি হয়েছে ১৬০০ থেকে ১৮০০ টাকা দরে। এখন গোপালভোগ আম ১৫ থেকে ১৬০০ টাকা পর্যন্ত বাজার, আর যদি রাজশাহী শহরের হয় তাহলে ১৭০০ টাকা, আর আঠিকুটি ৬০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গোপালভোগ আসছে, আঠিকুটি আম এবার গতবার চেয়ে একটু সুস্বাদু আছে, মিষ্টি আছে। তবে বাজারে জেলার বাইরের ব্যাপারী না থাকায় এখনও জমে ওঠেনি বানেশ্বরের আমের হাট। এমন দাম থাকলে ভালো লাভবান হবার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যবসায়িক খুশি মানে কি, এই তো আম একটু বেশি, চাপ বেশি। আমার মনে করেন এই আমটা বাজারে আসছে, হ্যাঁ, মানুষ ১০ টাকা ৫ টাকা বিক্রি করে খেতে পাচ্ছে, খুশি তো হবেই। চলতি মাসেই শেষ সপ্তাহের মধ্যেই বাগান থেকে নামানো হবে খিরসাপাত ও লক্ষণভোগের মতো রসালো সুস্বাদু আম। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জে হাট লক্ষ্মীগঞ্জের আড়তগুলোতে এখন মৌসুমি ফলের সমারোহ, ঘ্রাণে মুখর চারদিক। আম, কাঁঠাল ও লিচু সহ হরেক রকম ফল এখানে বিক্রি হচ্ছে পাইকারি। দামও মোটামুটি সহনীয় পর্যায়ে। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। জ্যৈষ্ঠের ভোর থেকেই শুরু হয় ধলেশ্বরী তীরের এই আড়তে মৌসুমি ফলের বেচাকেনা। এলাকা জুড়েই কাঁঠাল, আম, লিচু, কাঁচাতাল, বাঙ্গি, তরমুজ, ডাব আর কলা, যেন অভাব নেই কোনো ফলেরই। চারিদিকে কেবলই মৌসুমি এসব ফলের গ্রান। দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন এখানে ফল কিনতে। চাহিদা থাকায় হরেক রকম ফল মুহূর্তেই বিক্রি হচ্ছে পাইকারি দরে। কোনো মেডিসিনও নাই, কোনো কিছু নাই, একের লেসু। 2 মাস পর্যন্ত আমরা এই আম আল্লাহর রহমতে বিক্রি করবো যদি ওয়েদার ভালো থাকে। এখানে বাঙ্গির মৌসুম, কিন্তু বাঙ্গিতে এখন দাম পাওয়া যাইতেছে না, বাঙ্গিতে অনেক লস আসতেছে। করোনা প্রতিরোধে দেশীয় মৌসুমি ফল খাওয়া জরুরি বললেন কৃষি কর্মকর্তাও। আমাদের শহীদের চাহিদার গুরুত্ব বিবেচনা করে অবশ্যই এই যে ফলের মৌসুম চলাকালীন সময়, এই সময় অবশ্যই ফলগুলো ভোগ করতে হবে। এখানকার 17টি আড়তে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার মৌসুমি ফল। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকা রিচা মহাসড়কের মানিকগঞ্জের বৃহৎ 12 বাউর ফলের আড়ত। মধুমাসে মৌসুমি ফলের আড়তে জমজমাট বেচাকেনা। আম, লিচু সহ নানা ধরনের ফল পাইকারি বিক্রি হচ্ছে ভোর থেকেই। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যুক্ত হব তার সাথে। ইউসুফ, আসলে এটা মানিকগঞ্জের সবচাইতে যে বড় আড়তটি রয়েছে, একটা ফলের আড়ত, যে ফলগুলো এখন মৌসুমি ফল, সেই ফলে কিন্তু এখন আসলে একদম সমারোহ হয়ে দাঁড়িয়েছে এইটা বৃহৎ বাটবাউর আড়তে। তো আমি ভোর থেকেই দেখছি যেটা এখানে পাইকার এবং কি যারা একদম কৃষক, রাজশাহী, নাটোর এবং এই সব অঞ্চল থেকে কিন্তু প্রচুর পাইকার এখানে এসেছে এবং তারাও কিন্তু ওখান থেকে কেউ কেউ কিনে নিয়ে এসেছে এবং কৃষকরাও কিন্তু এই পাইকারি আড়তে কিন্তু ফলগুলো নিয়ে এসেছে। বিশেষ করে এখন কিন্তু লিচুর ভরা মৌসুম। এই লিচুর ভরা মৌসুমে কিন্তু আসলে লিচু কিনতে আসলে ভিড় করছে বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের হাটে, বাজারে এবং কি রাস্তায়, বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে যারা আসলে লিচু, আনারস ক্রয় করে সেই পাইকারদের আসলে এখানে আনাগোনা সবচাইতে বেশি রয়েছে। তো প্রত্যেকটা ছোট ছোট টাকে কিন্তু তারা এগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে। যদি এখনকার এই মুহূর্তের দরটা আপনাকে জানাই জাফর, সেই ক্ষেত্রে কিন্তু লিচু মাদ্রাজি যে 8টি লিচু, এই মাদ্রাজি 8টি লিচুরাই কিন্তু সবচাইতে বেশি আসলে এই জায়গাটা পাওয়া যাচ্ছে। তার দরটিও যদি আপনাকে জানাই তো দরটি রয়েছে 1400 থেকে, অর্থাৎ 1400 টাকা থেকে 2100 টাকা শ হিসাবে এখানে পাইকারি বিক্রি হচ্ছে। আনারস রয়েছে এখানে আসলে জলডুবি যে আনারসগুলো রয়েছে, সেই আনারস বিক্রি হচ্ছে 3000 থেকে 3400 থেকে 3600 টাকা শ হিসাবে এই আনারসগুলো বিক্রি হচ্ছে। বাংলা লিং জাতের তরমুজ এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সেই তরমুজগুলো কিন্তু বিক্রি হচ্ছে 3500 টাকা থেকে একদম 12000 টাকা পর্যন্ত শ হিসাবে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রকার ভেদ রয়েছে তরমুজের, ছোট, বড়, মাঝারি, যার জন্যই কিন্তু এই দরটি আমি বলছি 3500। এর সবচেয়ে যে ছোট সেগুলো বিক্রি হচ্ছে 3500 টাকা করে, অর্থাৎ 35 টাকা করে প্রতি পিস, এবং বড়টা সবচেয়ে বড়টা পাইকারি বিক্রি হচ্ছে 120 টাকা
টাকা করে প্রতি পিস। আসলে এখানে কিন্তু সেই সবগুলো যে ফলগুলো রয়েছে মৌসুমি ফলগুলো বিক্রি হচ্ছে। যদি বলি বাঙ্গি, জেলার যে বাঙ্গি, সেই বাঙ্গি কিন্তু সরবরাহটা বেশ রয়েছে। তো সেইটা বাঙ্গিগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে আসলে 1500 টাকা শ হিসাবে বিক্রি হচ্ছে, অর্থাৎ 10 টাকা থেকে 15 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। যদি বলি একটু বোম্বাই লিচু, সবচাইতে আকর্ষণীয় একটা বোম্বাই লিচু, সেই ক্ষেত্রে বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 2100 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত আসলে প্রতি শ বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা যদি এটা বোম্বাই লিচুর দাম পড়ছে 2 টাকা 10 পয়সা বা 2 টাকা 20 পয়সা করে এখানে পাইকারি বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমেরও কিন্তু বেশ সমাহার রয়েছে, তবে সেই ক্ষেত্রে আম যেগুলো এখানে রয়েছে সেই আমগুলো হচ্ছে হিমসাগর, ল্যাংড়া, গুটি এবং জেলার বিভিন্ন ধরনের আম কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে। যদি দরটা এখানে আপনাকে জানাই দেয়, সেই ক্ষেত্রে কিন্তু হিমসাগর বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ল্যাংড়া বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি, প্রতি কেজির কথা বলছি। গুটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা করে। আর জেলার যে আমগুলো রয়েছে, অর্থাৎ জেলার যে বাড়িতে বাড়িতে বা উঠানে যে গাছপালা রয়েছে, যারা কৃষকরা এখানে পাইকারি বিক্রি করেছে, আসলে এই যারা গ্রামে কিনে তারাও আবার এনে এইটা আরও উঠিয়েছে, তারা এগুলা বিক্রি করছে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি করছে। তবে রসালো ফল কিন্তু একদম যে রোগগুলো রয়েছে এখন, যেমন করোনা ভাইরাস থেকে শুরু করে সব কিন্তু এই ফল যদি খাওয়া যায় তাহলে কিন্তু আসলে প্রতিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে। অন্যদিকে কিন্তু যদি বলি, আমি যারা নাটোর, রাজশাহী, দিনাজপুর থেকে যে পাইকাররা এখানে এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ওখান থেকে কিনে এখানে আনছে। তারা বলছে ঘাটে ঘাটে এবং কি বিভিন্ন সড়ক মহাসড়কে তাদেরকে চাঁদা দিয়ে কিন্তু এই আড়তে তাদের পৌঁছাতে হচ্ছে, যার জন্য তাদের একটা ক্রয় মূল্য কম থাকলেও কিন্তু সবচেয়ে বেশি দামে তারা বিক্রি করতে হচ্ছে এই টন মৌসুমি ফলের। সব কিছু মিলে জাফর এই যে ফলের যে একটা রস এবং মধু মাস, তা কিন্তু এই আড়তে আসলেই বোঝা যাচ্ছে। এই ছিল আমার কাছে এই বৃহৎ ফলের আড়ত থেকে সর্বশেষ অবস্থা। জাফর। মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের 12 বাউর ফলের আড়ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, জানাচ্ছিলেন সেখানের মধুমাসে ফল বেচা বিক্রির খবর। ঈদের পর নওগাঁর প্রান্তিক হাটগুলোতে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, তে কেজি প্রতি পাইকারিতে দর কমে গেছে 15 থেকে 20 টাকা। সপ্তাহ ব্যবধানে হঠাৎ করে এমন অবস্থা ব্যবসায়ীদের কারসাজি বলছেন চাষিরা। সবজির ন্যায্য দর নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি চান তারা। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট। ভোর থেকেই সবজি কেনাবেচায় জমে ওঠে নওগাঁর বদলগাছির ভান্ডারপুর হাট। এখানে গ্রীষ্মকালীন সবজি, পটল, করলা, বেগুন, বরবটি ও আলু সহ নানা জাতের সবজির বিপুল সমারোহ। বেলা 12টা পর্যন্ত চলে পাইকারি কেনাবেচার এই কর্মযজ্ঞ। আশপাশের অন্তত শতাধিক গ্রামের প্রান্তিক চাষিরা ক্ষেত থেকে তোলা সবজি এই হাটে তোলেন। ঈদের পর বেড়েছে সব ধরনের সবজি সরবরাহ। চাষিদের অভিযোগ, সবজির সরবরাহ বাড়লেও সরবরাহের অজুহাতে কেজি প্রতি 15 থেকে 20 টাকা কম দরে কিনছেন ব্যাপারীরা। আমরা পটল হাটে নিয়ে আসছি, দাম আমরা কম পাচ্ছি, কিন্তু শহরে তো বেশি যাচ্ছে। আমদানি আজকে তেমন নাই, আমদানি এখন করলা মার্কেটে আমদানি কম, যার জন্য 1200 টাকা দাম বিক্রি করছি। গ্রামের হাটে সবজির দর কমলেও শহরের বাজারে এর কোনো প্রভাব নেই। পটল 750 থেকে 800 টাকা মন, বটবটি কালায় 20 টাকা কেজি। পটল নিয়ে আসছি, সামনে হাটে দাম ছিল 800 টাকা, আজকে দাম 600 টাকা। এদিকে হাট সমিতির নেতা জানান, দূরের ব্যাপারী না আসায় বেচা কেনায় মন্দাভাব দেখা দিয়েছে। হাটে যেটা কাঁচা সবজি আমদানি হচ্ছে, দূরের ব্যাপারী নাই, স্থানীয় ব্যাপারীরাই কেনা বেচা করতেছে, এখানে কিছু কম বেশ হচ্ছে। সপ্তাহে 2 দিন রবি ও বৃহস্পতিবার এ হাটে 20 থেকে 25 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। শরীয়তপুরের চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পুরোদমে চলছে ধান কাটার উৎসব। ধান কাটার উৎসবে কৃষকদের সাথে অংশ নিচ্ছেন রাজনীতিবিদরাও। বৃহস্পতিবার শরীয়তপুরে 1 আসনের সংসদ সদস্য, পৌর মেয়র, সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা স্থানীয় মাঠে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ও কৃষকরা জানান, বীজ, সার, বিদ্যুৎ এবং সেচ সুবিধা পাওয়ায় করোনা পরিস্থিতির মধ্যেও এবার বাম্পার ফলন হয়েছে জেলায়। 2020 সালের 20 মে খুলনা উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আম্পান।
সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় উপজেলা বিস্তীর্ণ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় জনপদ। প্রাণহানি না ঘটলেও অসংখ্য গবাদি পশু এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। ভেসে যায় এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল মাছের ঘের। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। সিডর, আইলা, এরপর আমপান, একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড় গত এক যুগে আশ্রে পড়েছে খুলনা উপকূলে। বিশেষ করে খুলনার কয়রা উপজেলা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম। কয়েক হাজার বিঘা ধানের জমি ও মাছের ঘের ভেসে যায় পানিতে। পরিসংখ্যান অনুযায়ী খুলনা ও সাতক্ষীরার 3টি উপজেলার 80 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। স্থানীয়রা বলছেন, গত এক বছরে খুলনা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন হয়নি। যে বেড়িবাঁধগুলো মেরামত করা হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাঁধ যদি টেকসই না হয় এবং কাজ না করা হয়, আমরা আবারও আইলার মতন আমাদের জনজীবন আবারও প্লাবিত হয়ে যাবে। কাজের গুণগত মান আসলে সুন্দর হয়নি। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কিছু বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ স্বীকার করে জানান, এক বছরে 71 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। যেহেতু আমরা প্রজেক্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা সুপার ডেক হয়ে আমাদের বাঁধগুলো আরও প্রশস্ত হবে, তার উচ্চতা হবে। আর স্থানীয় সংসদ সদস্যের দাবি, আমপান পরবর্তীতে স্থানীয় জনসাধারণের মধ্যে খাদ্য সহায়তা ও আত্মকর্মসংস্থানের জন্য প্রচুর কাজ করা হয়েছে। স্থায়ীভাবে যদি বেড়িবাঁধ হয়ে যায়, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের আর দুর্দশা থাকবে না। ঘূর্ণিঝড় আমপান পরবর্তী কয়রা ও সাতক্ষীরা উপজেলায় 11 কিলোমিটার বাঁধ সেনাবাহিনী এবং প্রায় 61 কিলোমিটার বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে। এতে ব্যয় হয়েছে প্রায় 71 কোটি টাকা। তরিকুল ইসলাম। কুয়াকাটায় বালু ক্ষয় থেকে সৈকত রক্ষায় প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে বিদেশে তৈরি ওভেন জিওটিউব। এই টিউব বসানো শুরু হয়েছে সৈকতের 1.5 কিলোমিটার এলাকা জুড়ে। ওভেন জিওটিউবের পরিমাণ আরও বাড়ালে কুয়াকাটা রক্ষা পাবে বলে দাবি জনপ্রতিনিধিদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এই জিওটিউব অনেক বেশি টেকসই। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমে বড় বড় ঢেউ আছড়ে পড়ে সমুদ্র সৈকত কুয়াকাটায়। এতে বালু ক্ষয়ের ফলে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটির প্রস্থ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। তাই সমুদ্র সৈকত কুয়াকাটাকে রক্ষা করতে সৈকতের মূল পয়েন্টের দুই পাশে 1.5 কিলোমিটার এলাকায় ফেলা হচ্ছে ওভেন আর নন ওভেন জিওটিউব। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে জুনে। জিওটিউবের মধ্যে 1 কিলোমিটার সাদা রঙের বা নন ওভেন, এগুলো বাংলাদেশে তৈরি। বাকি 500 মিটার বসানো হচ্ছে বিদেশি তৈরি কালো রঙের ওভেন জিওটিউব। নন ওভেন টিউবের চেয়ে ওভেন টিউব বেশি টেকসই হওয়ায় বালু ক্ষয় থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব হবে। জিও টিউবের বাইরে ও ভেতরের দিকে জিও ব্যাগ স্থাপন করায় এবারের প্রতিরক্ষা বাঁধটি আগের চেয়ে টেকসই হবে বলে আশা স্থানীয়দের। বর্তমান যে জিও ব্যাগটা দেওয়া হয়েছে ওটা আগের চেয়ে অনেক প্রোটেক্ট। এইরকম যদি সবসময় দিতে তাহলে এই পার ভাঙতে না। যদি এই জিও ব্যাগ এবছর না দেওয়া হইতো তাহলে মনে হয় এবছর আমি এই জায়গায় দোকানদারি করার মতো অবস্থা থাকতো না। বালু ক্ষয় থেকে সৈকত রক্ষায় দেশে প্রথমবারের মতো বিদেশে তৈরি ওভেন জিও টিউব ব্যবহার করা হচ্ছে। সমুদ্রে বড় বড় ঢেউ আঘাত হানলেও সমুদ্র সৈকত বালু ক্ষয় থেকে রক্ষা পাবে বলে জানায় ঠিকাদার প্রতিষ্ঠান। 90% কাজ আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, বাকি হয়তো 10% কাজ বাকি আছে। তবে ভাঙন রোধে ওভেন জিও টিউবের পরিমাণ বাড়িয়ে 2টি টিউব বসানো হলে সাগরের উত্তাল ঢেউ থেকে বর্ষা মৌসুমে রক্ষা পাবে বলে মনে করেন কুয়াকাটার মেয়র। 3টা যদি একাত্র দিত তাহলে এই আপাতত এটা অনেক প্রোটেকশন হইতো। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নন ওভেন টিউবের চেয়ে ওভেন টিউব বেশি টেকসই হওয়ায় বালু ক্ষয় থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। এটা যেহেতু পরীক্ষামূলক, এটার অবজারভেশনের ভিত্তি করে আমরা যাতে করে আরো টেকসই এবং অধিকতর টেকসই আরো বেশি সাস্টেইনেবল হবে সেই ব্যাপারে আমরা আশা করছি। ভাঙনের কবল থেকে সৈকতটি স্থায়ীভাবে রক্ষা করতে না পারলে পর্যটকদের পাশাপাশি উদ্যোক্তারাও কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে মনে করেন হোটেল মালিক সমিতি। 3,60,00,000 টাকা ব্যয়ে টিউব বসানোর প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। 2019 সালে 1,90,00,000 টাকা ব্যয়ে একই স্থানে দেশে তৈরি জিও টিউব বসানো হয়, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সাগরে তা বিলীন হয়ে যায়। সময় সংবাদ, পটুয়াখালী। বিএসএফ এর আপত্তিতে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ভারতের বাসিন্দাদের ঐক্যের প্রতীক দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ। রোম্যান্সল্যান্ডে নতুন স্থাপনা নির্মাণে বিধিনিষেধ থাকায় তারা এই আপত্তি জানিয়েছেন। অথচ বাধা বিপত্তি ছাড়াই যুগের পর যুগ দুদেশের দুই গ্রামের মানুষ নিয়মিত নামাজ আদায় করে আসছেন এই মসজিদে। তাদের সম্মিলিত উদ্যোগে শুরু হয়েছিল এই নির্মাণ কাজ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট।
সীমান্ত সংলগ্ন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে 200 বছর আগে 1820 সালে স্থাপিত মসজিদটি ভারত ভাগের সময় বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে পড়ে। আর এর লাগালাগি হচ্ছে ভারতের ঝাকুয়াটারি গ্রাম। সংস্কারের অভাবে মসজিদের টিনের চৌচালা ঘরটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জেলা ও উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত টিআর কর্মসূচির টাকা এবং 2 গ্রামের বাসিন্দাদের স্বেচ্ছা অনুদানের টাকা একত্রিত করে 38 ফুট দৈর্ঘ্যের এবং 24 ফুট প্রস্থের ভবন নির্মাণের কাজ চলতি বছরের 1 এপ্রিল শুরু করা হয়। তবে গত 5 মে বিএসএফ আপত্তি জানালে দীর্ঘদিনের জরাজীর্ণ এই ভবন নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। ঘরটা অবস্থা খুব খারাপ, প্রায় ধসে যাওয়ার অবস্থা। এখন চালের অবস্থা খুব খারাপ, মানে পানি মসজিদের মধ্যে পড়ে নামাজ পড়ার খুব অসুবিধা হয়ে গেছে। দেওয়াল ডোর ড্যাম হয়ে গেছে, ওই জন্য পুরনায় মেরামত করা হইতেছে, 2 দেশেরই অনুদান। এদিকে করোনা প্রতিরোধে উভয় পক্ষ আলোচনা করে ভারতের ঝাকুয়াটারি গ্রামের অধিবাসীদের এখানে আসতে সাময়িকভাবে নিষেধ করা হয়েছে বলে জানালেন মসজিদ কমিটির এই শীর্ষ কর্মকর্তা। যেহেতু ভারতে পুরোপুরি করোনা একটা আক্রমণ শুরু হয়ে গেছে বেশি, আমরা আলোচনার মাধ্যমে হেকমতের সহিত তাদেরকে পরামর্শ করে মসজিদে আপাতত আসার জন্য নিষেধ করছি। ভবন নির্মাণ কাজ পুনরায় শুরু করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। বর্তমানে বিএসএফ এর কারণে বাধা দেওয়ার কারণে মসজিদটির কাজ বন্ধ। আমরা মসজিদটির কাজ চালানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি, অচিরেই আমরা এর হয়তো প্রতিফলন পেয়ে যাব। উল্লেখ্য, ভবন নির্মাণ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুড়িগ্রামস্থ 22 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। দক্ষিণ আফ্রিকার স্থানীয় বাসিন্দাদের দাবি আদায়ের আন্দোলনে বলি হয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। এবারও দেশটির ব্লুমফন্টিনের স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয় প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুর আর লুটপাটের কারণে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। ফের হামলার আশঙ্কায় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকা থেকে আরও জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টিনে মাঙ্গুয়ান এলাকায় বাসস্থান ও চাকরির দাবিতে স্থানীয়দের আন্দোলন স্থগিত হলেও রাতের আধারে চলছে লুটপাট ভাঙচুর। হামলার আশঙ্কায় চরম উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। গত কয়েকদিনে লুটপাটের শিকার হয় 4 শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। নতুন করে ক্ষয়ক্ষতি এড়াতে দোকানের মালপত্র সরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন কমিউনিটি নেতারা। আমাদের সবটুকু পুঁজি হারিয়ে আমরা এখন নিঃস্ব। আমরা কোনো রকমে নিজের জানটা নিয়ে লোকেশন থেকে সবাই কোন রকমে এক পরনের কাপড় নিয়ে আমরা এখানে মানবেতর জীবনযাপন করতেছি। 30 থেকে 70 লাখ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। এই আক্রমণের সব বাঙালি সবকিছু হারিয়ে নিঃস্ব অসহায় হয়ে গেছে একদম। নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান করে চালু করতে পারবো কিনা জানি না। এখানে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর কেউ নেই। জীবন বাঁচাতে বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। তবে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির কারণে চরম মানবতার জীবন পার করছেন তারা। এমন পরিস্থিতিতে ক্ষতি কাটিয়ে উঠতে দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টিনে স্থানীয় দাবি আদায়ের আন্দোলনে ব্যাপকভাবে লুটপাট, হামলা আর অগ্নিসংযোগের শিকার হন সেখানে বসবাসরত কয়েকশত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। লুটপাটে নিঃস্ব হওয়া নিজেদের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে স্থানীয় প্রশাসন, কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান সেখানে বসবাসরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ব্রিটেনে দিন দিন বাড়ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ। ফলে ব্রিটিশ সরকারকে লকডাউন তুলে নেওয়া সহ সব পরিকল্পনায় নতুন করে ছক কষতে হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমকে করা হয়েছে আরও গতিশীল। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। আগামী আগস্ট মাসের মধ্যেই পুরোপুরি করোনা মুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিল ব্রিটেন। তা তো হচ্ছে না, উল্টো করোনার ভারতীয় ভেরিয়েন্টের চোখ রাঙানিতে আবারও দিশেহারা ব্রিটিশ সরকার। সপ্তাহের ব্যবধানে দেশটিতে এই ভেরিয়েন্ট সংক্রমিতের হার 160%। চিকিৎসকরা বলছেন সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে না পারলে ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে জুলাই মাসে। এই যে নিউ ভ্যারিয়েন্ট সেটি
ইউকের যে নিউ ভ্যারিয়েন্টটি তার চেয়ে 40 থেকে 50% বেশি সংক্রমণ ছড়াতে পারে। গবেষণায় দেখা গেছে ব্রিটেনে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে এই নতুন ভেরিয়েন্ট সংক্রমিত করলেও ঝুঁকির মাত্রা অনেকটাই কম। চিকিৎসকরা মনে করছেন দ্রুত ভ্যাকসিন কার্যক্রমেই পারে এই ভেরিয়েন্টের ভয়ঙ্কর থাবা থেকে ব্রিটেনবাসীকে রক্ষা করতে। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড একটি ছোট্ট স্টাডিতে দেখা গিয়েছে যে নতুন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি প্রচলিত যে কয়টি ভ্যাকসিন আছে সেটি পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি না করতে পারলেও কিছুটা প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করবে। মানুষকে যদি আমরা দ্রুত ভ্যাকসিনেট করতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আর একটা নতুন ওয়েভ দিবে না। আগামী 21শে জুন থেকে দেশ জুড়ে পুরোপুরি লকডাউন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এখন দোটানায় রয়েছে ব্রিটিশ সরকার। লকডাউন শিথিল করে পুরোপুরি স্বাভাবিক অবস্থার দিকে ব্রিটেন, তবে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে করোনার ভারতীয় ভেরিয়েন্ট। বাড়ছে সংক্রমণের হার, একই সাথে বাড়ছে আতঙ্ক। সোহেব কবির, সময় সংবাদ, লন্ডন। এবার করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট রুখে দিতে নতুন সুখবর দিল জার্মান ভ্যাকসিন গবেষণা প্রতিষ্ঠান বায়োএনটেক। নতুন এই ধরনের বিরুদ্ধে তাদের তৈরি ভ্যাকসিন 75% কার্যকারিতা দেখিয়েছে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রতিষ্ঠাতা প্রধান উগুর শাহিন। একই সাথে সাধারণ যে কোনো রেফ্রিজারেটর টিকাটি সংরক্ষণে থাকছে না কোনো জটিলতা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। শুরু থেকেই কোভিড-19, এরপর ব্রিটেনের করোনার নতুন স্ট্রেইন B.1.1.7 কিংবা দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরন B.1.351 অথবা ব্রাজিলের নতুন রূপ পাওয়া করোনার বিরুদ্ধে সাফল্যের সাথে লড়াই করে যাচ্ছে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন। তবে বিশ্বের বিভিন্ন দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী কোনো ভ্যাকসিন পাচ্ছিল না বিশ্ব। এবার সে বিষয়েও সুখবর দিল জার্মান ভ্যাকসিন গবেষণা প্রতিষ্ঠান বায়োএনটেক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উগুর শাহিন বলেছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্টকে রুখে দিতে 70 থেকে 75% কার্যকারিতা দিয়েছে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। বৃহস্পতিবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল কনফারেন্সে তিনি বলেন, করোনার নতুন ধরন রুখে দিতে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি এর উন্নয়নে কাজ করে যাচ্ছে বায়োএনটেক। এই সপ্তাহে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের ওপর ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছি। ভ্যাকসিনটি 25 থেকে 30% অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে। এছাড়া ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 70 থেকে 75% কার্যকারিতার প্রমাণ পেয়েছি আমরা। তবে আগামী সপ্তাহে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এদিকে ফাইজারের টিকা বিশ্বব্যাপী সরবরাহ ও সংরক্ষণ প্রক্রিয়া সহজ করতে কাজ করছেন গবেষকরা। প্রথম দিকে এই টিকা -70 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হলেও বর্তমানে এই টিকা সাধারণ ফ্রিজে 1 মাস সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছেন মার্কিন গবেষকেরা। চলতি বছরের মাঝামাঝিতে 2.5 কোটি ডোজ আর বছর শেষে 10 কোটি ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বায়োএনটেক ও ফাইজার। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দীর্ঘ লকডাউন থাকা আয়ারল্যান্ডের বাংলাদেশি ক্রীড়াঙ্গন অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। লকডাউন শিথিলের পর আবারও মাঠে ফিরতে পেরে স্বস্তিতে প্রবাসীরা। শিগগিরই বিভিন্ন লিগের খেলা শুরু হওয়ার খবরে বাড়তি আনন্দ তাদের মাঝে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। খেলাধুলা ও শরীরচর্চায় আয়ারল্যান্ডের ডাবলিন বাংলাদেশি কমিউনিটি সব সময় এগিয়ে। করোনা বিধিনিষেধে এতদিন মাঠে অনুশীলন করতে পারেনি প্রবাসী খেলোয়াড়রা। তবে আয়ারল্যান্ডের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় সীমিত পরিসরে মাঠে নামার অনুমতি দেওয়ায় উচ্ছ্বসিত তারা। করোনা বিধিনিষেধে অনেকদিন পর মাঠে এসে খেলতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাংলাদেশি খেলোয়াড়রা। সরকারি বিধিনিষেধ মেনেই খেলাধুলা করছেন বলে জানান তারা। কোভিড-19 কারণে দীর্ঘদিন খেলাটা বন্ধ ছিল, আবার সীমিত আকারে এইটা 15 পিপুলের জন্য খুলে দেওয়া আমরা আবারও মাঠে ফিরছি। আর দীর্ঘ সিয়াম সাধনার পর আমাদের ঈদ উৎসবটা পরিপূর্ণ হলো আজকের ম্যাচ দিয়ে। অনেক ভালো লাগছে, আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি যারা ছিলাম সবাই মিলে ফুটবল অনেকদিন পরে খেলতে পারছি। গভর্নমেন্টের রেস্ট্রিকশন মেনে আমরা যারা যতটুকু খেলা যাই ওইভাবে আমরা খেলতেছি এবং আমাদের শারীরিক এবং মানসিক আমাদের অনেক উপকার হচ্ছে খেলাটা। এদিকে স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেতে শীঘ্রই ক্রিকেট লীগ শুরু হওয়ার খবরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডে একমাত্র বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ক্লোন্ডালকিন ক্রিকেট ক্লাব। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নওগাঁর হাটে নতুন ধানের সরবরাহ বেড়েছে। মন প্রতি 100 টাকা পর্যন্ত কমেছে দাম।
দাম কমার বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা, তবে কৃষকদের অভিযোগ ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নওগাঁর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে ধান কেনাবেচার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ জাফর। আমার পিছনে লক্ষ্য করছেন স্থানীয় যারা প্রান্তিক চাষি তারা কিন্তু এখন ধান হাটে তুলছেন এবং আজকের হাটে লক্ষ্য করছিলাম বিপুল পরিমাণের ধানের সরবরাহ এই নওগাঁর সরস্বতীপুর হাটে। এখন কিন্তু ভর মৌসুম বুড়ো ধান কেটে তোলার পর এখন চাষিরা কিন্তু এই হাটগুলোতে তারা ধান বিক্রির জন্য আনছেন এবং গেল কয়েকদিনের পর ঈদের পরে কিন্তু ধানের সর্বোচ্চ আমরা এখানে সরবরাহ লক্ষ্য করছি এবং সরবরাহ যত বাড়ছে ধানের দরের জায়গাটা কিন্তু ততটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। এখানকার যারা চাষি তারা বলছেন যে বিগত কয়েকদিন আগে ঈদের আগে যে দরে বিক্রি করেছিলেন তার থেকে কিন্তু 20 থেকে 50 বা প্রকারভেদে 100 টাকা পর্যন্ত দরের জায়গাটা এখানে কম, এখানে তারা বলছেন। আরেকটি বিষয় জানি রাখি, এই জেলায় কিন্তু এই মৌসুমে বিপুল পরিমাণে এবার ধানের আবাদ হয়েছে এবং বিগত বছরগুলির চেয়ে ধানের যে ফলন তা অনেক ভালো হয়েছে। কৃষি বিভাগ বলছে যে এই জেলায় 1,87,000 হেক্টর জমি থেকে এবছর 12 লাখ মেট্রিক টন কিন্তু ধান কৃষকের ঘরে উঠেছে এবং এই ধানগুলো কিন্তু এখন আস্তে আস্তে তারা প্রান্তিক চাষিরা হাটে তুলছেন এবং তারা তাদের সাংসারিক প্রয়োজনের ক্ষেত্রে এই ধানগুলো বিক্রির জন্য নিয়ে আসছেন। তবে স্থানীয় ব্যাপারীরা বলছেন ধানের দরের জায়গাটা এই ওঠানামার তারা বিভিন্ন কারণ দেখানোর চেষ্টা করছেন। স্থানীয় ব্যাপারীদের মধ্যে থেকে আমরা যারা মিল মালিক সমিতির স্থানীয় নেতা তাদের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে চালের সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছিল, মাঝখানে কেনা বেচা কমে যাওয়ার কারণে কিন্তু ধানের দরের জায়গাটা তারা কিছুটা কমে কিনছেন, প্রতি মনে 50 থেকে 80 টাকা পর্যন্ত তাদের কম দরে কিনতে হচ্ছে। তবে এই অজুহাতকে আসলে স্থানীয় চাষিরা যারা প্রান্তিক চাষি তারা বলছেন যে প্রকৃতপক্ষে হাটগুলোতে খুব ভোর থেকে কেনা বেচা হয়ে থাকে এবং এই হাটে যে পরিমাণ ধান উঠে সেই পরিমাণ ধানের জায়গায় ব্যাপারীর উপস্থিতি অনেক সময় কমে যায় এবং যারা ব্যাপারীরা কিনেন তাদের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করার একটা অভিযোগ বরাবরই প্রান্তিক চাষিদের মুখ থেকে আমরা পাই এবং এই নিয়ন্ত্রণ বাজারের কারণে কিন্তু প্রকৃত মুনাফা বা প্রকৃত দরটা কিন্তু তারা পান না। এই পরিস্থিতি থেকে তারা যে বিষয়টি বারবার বলছেন যে প্রান্তিক এসব হাটে ভোর থেকে বেলা 11টা 12টা পর্যন্ত কেনা বেচা হয়, কিন্তু হাটগুলোতে কিন্তু প্রশাসনের নজরদারির যে দপ্তর রয়েছে তাদের কিন্তু দেখভাল করার জায়গাটা অনেকটাই এখানে দেখতে পান না, ফলে বাজারটা একরকম ব্যবসায়ীদের দখলে থাকে এবং এই জায়গায় প্রকৃত মুনাফাটা ব্যবসায়ীদের পকেটে চলে যায়, প্রান্তিক চাষিরা সেই জায়গা থেকে অনেকটা দূরে থাকেন। আরেকটি বিষয় জানি রাখি, এ জেলায় কিন্তু খাদ্য সংগ্রহ অভিযান চলছে। এই খাদ্য সংগ্রহ এবছর কিন্তু প্রান্তিক পর্যায় থেকে কৃষকের কাছ থেকে 27 টাকা কেজিতে ধান কেনা হবে, অন্যদিকে ব্যবসায়ীর কাছ থেকে চাল কেনা হবে এবছর 40 টাকা কেজিতে। বিগত বছরের চেয়ে চালের দর কিন্তু 4 টাকা বাড়ানো হয়েছে, অন্যদিকে ধানের দর কিন্তু 1 টাকা প্রতি কেজিতে কৃষকের কাছ থেকে বাড়ানো হয়েছে। তবে ধান সংগ্রহের ক্ষেত্রে কিন্তু গেল 28শে এপ্রিল কিন্তু ধান সংগ্রহ কার্যক্রমটা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছিল। জেলা খাদ্য বিভাগ বলছে এখনো পর্যন্ত কৃষকের কিন্তু তারা সাড়া পাচ্ছেন না। এর কারণ হিসাবে তারা বলছেন যে প্রান্তিক চাষিরা হাটে ধান বিক্রি করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং হাটগুলোতে কিন্তু এখন যে দরে ধান বেচা কিনা চলছে এই ধানের আর্দ্রতা বা ময়েশ্চার কিন্তু অনেক বেশি থাকে, বিশেষ করে পানির মিশ্রণটা বেশি থাকে। এই মিশ্রণের কারণে বাজারে 900 টাকা বা এখন যে দরে বিক্রি হচ্ছে 920 টাকা, এই দরের ক্ষেত্রে চাষিদের জায়গাটা বলছেন যে সরকারি গুদামে ধান দেওয়াটা তাদের জন্য আসলে সম্ভব হচ্ছে না। এর ফলে কিন্তু খাদ্য সংগ্রহ অভিযানটা পুরোপুরি এখনো শুরু না হওয়ার কারণে অন্যদিকে চাষিদের দিক থেকে কিন্তু অনেকটা তারা বলছেন যে ধান দিতে পারছেন না। তবে জেলা খাদ্য বিভাগ বলছে চাষিদের নিবন্ধন প্রক্রিয়া কৃষি বিভাগের কাছ থেকে তারা পেয়ে থাকেন। কৃষি বিভাগ অনেক চেষ্টা করছেন নিবন্ধন প্রক্রিয়াটা তাদের দেওয়ার জন্য এবং এ জেলায় কিন্তু 3টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে ধান কিনা হবে, নওগাঁ সদর উপজেলা, মহাদেবপুর এবং নিয়ামতপুরে। জেলা খাদ্য বিভাগ বলছে এই মৌসুমে তারা ব্যবসায়ীর কাছ থেকে 25,000 মেট্রিক টন চাল কিনবে, অন্যদিকে ধান কিনবে কৃষকের কাছ থেকে 12,000 মেট্রিক টন। এই ধান চাল কেনার বাজার যে প্রক্রিয়াটা তা কিন্তু পুরোদমে শুরু হলে বাজারের কিন্তু আরেক দফা একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন এখানকার যারা প্রান্তিক চাষিরা। তবে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের ভিতরে কিন্তু এখন এক ধরনের দরের জায়গাটা প্রতিনিয়ত ওঠানামা করছে। এক সপ্তাহ আগে যে দর বিক্রি হয়েছিল 100
টাকা বা ৮০ টাকা বেশি, সেই দরটা কিন্তু ঈদের পরে এসে কিছুটা নেমে গিয়েছে এবং এই নেমে যাওয়ার মূল কারণ হিসাবে ব্যবসায়ীদের দিক থেকে বিভিন্ন কারণ দেখানো হচ্ছে এবং ধানের আর্দ্রতা, ময়েশ্চার এবং ধানের গুণগত মান এসব নিয়ে তারা কিন্তু ধানের বাজারটাকে তারা কিনা বেচা করে থাকেন। তবে এখন যে ধানটা দেওয়া হচ্ছে এই ধানের পানির মিশ্রণ কিন্তু বিগত 10 দিন বা 15 দিন আগের থেকে অনেকটা কম। এখন এই ধান বিশেষ করে এই জেলায় মোটা জাতের ধান বা সরু জাতের এই দুই জাতের ধানের উৎপাদন মাত্রাটা বেশি হয়ে থাকে এবং সরু জাতের ধানগুলোর মধ্যে রয়েছে কাটারি, নাজির, জিরা এই জাতীয় ধানগুলো আমরা এই হাটগুলোতে বেশি ওঠার আজকে বাজারটা দেখছিলাম এবং এই ধানের বাজার ব্যবস্থার সাথে কিন্তু প্রান্তিক চাষিদের যে বরাবরই ক্ষোভ, তা হলো যে এই হাটগুলো একটা নজরদারি থাকা দরকার এবং প্রান্তিক পর্যায়ে এসব হাটে সরকারের দপ্তরের নজরদারি না থাকার কারণে কিন্তু ব্যবসায়ীরা তাদের খেয়াল খুশি মতো একটা দরের জায়গাটা নিশ্চিত করে থাকেন। এই কারণে কিন্তু প্রকৃত মুনাফাটা কিন্তু ব্যবসায়ীরাই তাদের পকেটে নিয়ে যান, কৃষকরা কিন্তু বঞ্চিত হন। তো জাফর, এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটের ধান কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁর মহাদেবপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি, জানাচ্ছিলেন সেখানকার সরস্বতীপুর হাটের ধান কেনাবেচার খবর। এবারে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে প্রথম ওয়ানডেতে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও সিরিজের শেষ ওয়ানডেতে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে করোনায় সময় স্বল্পতার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের সিরিজগুলোতে আইসিসি রিজার্ভ ডে রাখেনি বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশে মে জুন মাস থেকে প্রবল বৃষ্টিপাতের শুরু হয়, তাই বিভিন্ন গণমাধ্যমের খবর আগামী কয়েকদিনের মধ্যে নাকি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে উৎপত্তি হতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাসে এমনটা বলেননি দেশের আবহাওয়াবিদরা। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেতে বৃষ্টি হানা না দিলেও সিরিজের শেষ ওয়ানডেতে প্রবল বৃষ্টির আশঙ্কা আছে। 23 তারিখে হালকা ছিটেফোঁটা কোথাও বৃষ্টি হতে পারে, কিন্তু খেলায় তেমন প্রভাব ফেলবে না। আর 25 এবং 28 তারিখে একটু বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি। বর্ষণ এমন হলে সিরিজের শেষ ওয়ানডে পণ্ড হতে পারে। বোর্ডের কাছে তাই জানতে চাওয়া হয়েছিল বৃষ্টির মৌসুমের শুরুতে হোম সিরিজে কেন রিজার্ভ ডে নেই। দ্বিপাক্ষিক এই সিরিজটি যেহেতু 2023 বিশ্বকাপের বাছাই পর্বের অংশ আর পৃথিবী জুড়ে চলছে করোনার আধিপত্য, যে কারণে সময় স্বল্পতার ব্যাপারটি মাথায় রেখে আইসিসি এই সিরিজগুলোতে রাখেনি রিজার্ভ ডে। যেহেতু সুপার লিগের জন্য 2023 পর্যন্ত যতগুলো প্রত্যেকটা দেশ 8টা করে সিরিজ খেলবে, সো এখানে কিন্তু কোনো আপনার এক্সট্রা ডে রাখেনি। সো আমাদের তো আইসিসির নিয়মটা ফলো করতে হবে, আমরা সেটাই করছি, বাট এখানে কিন্তু কোনো রিজার্ভ ডে নেই। আইসিসির সুপার লিগের প্রতিটি ওয়ানডের বিজয়ী দল 10 পয়েন্ট করে পাবে, আর কোনো কারণে খেলা পণ্ড কিংবা পরিত্যক্ত হলে 5 পয়েন্ট করে ভাগ করে নিবে দুদল। যেহেতু সবার ব্যস্ততা আছে, সবার কমিটমেন্ট আছে আপনার, এই জন্য হয়তো রাখেনি। হুমায়ুন কবির রোজ, সময়। মাদারীপুরে ভোরের আলো ফোটার সাথে সাথে শহরের শকুনি লেকের পার বেড়ে যায় স্বাস্থ্য সচেতন মানুষের ব্যস্ততা। ভোর 5:30 থেকে সকাল 8টা পর্যন্ত শরীর চর্চা করেন কয়েকশো মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কমরকর অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভিজিৎ, জাফর, আপনি জানেন যে বর্তমানে করোনা দুর্যোগ চলছে। এই করোনা দুর্যোগে কিন্তু চিকিৎসকরা এবং বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু পরামর্শ দিয়েছে নিয়মিত শরীর চর্চা করার জন্য। তারই অংশ হিসেবে মাদারীপুর শহরের শকুনি লেকের পারে কিন্তু দলবদ্ধভাবে শরীর চর্চা শুরু করছেন। এখানে শত শত মানুষ প্রতিদিন শরীর চর্চা করে থাকেন। এছাড়া ডায়াবেটিস রোগে আক্রান্ত অসংখ্য নারী পুরুষও এখানে আসেন দলবদ্ধভাবে শরীর চর্চা করতে। তারা ভোর হওয়ার সাথে সাথেই অর্থাৎ 5টা 5:30টার মধ্যে তারা চলে আসেন এবং সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত তারা শরীর চর্চা করেন। এখানে 1.5 কিলোমিটারের শকুনি লেক রয়েছে, লেকের চারপাশ ঘিরেই কিন্তু তারা শরীর চর্চা করেন। আমরা এখানে যে শরীর চর্চার যে অংশগ্রহণকারী যে কয়েকজন টিম লিডার রয়েছেন তাদের একজনের সাথে কথা বলবো। আসলে আপনারা এখানে কতজন শরীর চর্চা করেন এবং কিভাবে শরীর চর্চা করেন, কয়টা পর্যন্ত চলে? 150 জন। এখানে প্রায় 7:30 পর্যন্ত, সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত এখানে প্রতিনিয়ত ব্যায়াম চলে। ছাতায়ের মাধ্যমে সুস্থ থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য ভালো পরিবেশ করার জন্য আমরা প্রতিনিয়ত ব্যায়াম করি এবং করোনার জন্য ব্যায়ামটা মানব জীবনের জন্য অতি প্রয়োজন। থ্যাংক ইউ। আচ্ছা, শুনছিলেন যে তাদের যে প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু তারা এখানে শরীরচর্চা করে থাকেন। আর এই যে যারা শরীরচর্চা করেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তাদের অনেক চাওয়ার এবং দাবি দেওয়া রয়েছে। তো আমরা জেনে নেবো যে আপনাদের এখানে কোনো ধরনের চাওয়া বা কোনো দাবি আছে কিনা। জি, এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেকে বিভিন্ন পেশা শ্রেণীর লোকেরা প্রতিদিন প্রাতঃ ভ্রমণ করে এবং শারীরিক চর্চা করে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে
এখানে মানুষের প্রয়োজনে কোনো শৌচাগার নাই এবং সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই। আমরা যথাযথ কর্তৃপক্ষ এবং আপনাদের সময় টিভির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আমাদের যারা এখানে সকালবেলা শারীরিক বিভিন্ন এক্সারসাইজ করে এবং প্রাতঃভ্রমণ করে তাদের জন্য একটি সুপেয় পানির ব্যবস্থা করা এবং একটি শৌচাগারের সুব্যবস্থা করলে আমরা অবশ্যই উপকৃত হব এবং আশা করি এই মাদারীপুরের যে ঐতিহ্যবাহী শকুনি লেক তার পরিপার্শ্বে যেভাবে আমাদের এই শরীর চর্চা কেন্দ্রিক সংগঠন গড়ে উঠেছে শতায়ু, এই শতায়ুর মাধ্যমে মাদারীপুরে একটি সুস্থ এবং সবল নাগরিক উপহার দিতে সক্ষম হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে যারা শরীরচর্চা করেন তারা কিন্তু দাবি করেছেন যে এইখানে যে তারা 1.5 থেকে 2 ঘন্টা বা তারও অধিক সময় যে শরীরচর্চা করেন সেই শরীরচর্চা করার সময় তাদের অনেক সময় পানির তৃষ্ণা পেয়ে থাকে, সেক্ষেত্রে প্রয়োজনীয় যে টিউবওয়েলের কিন্তু কোনো এখানে নেই। পুরা 1.5 কিলোমিটারের কোথায় কিন্তু কোনো টিউবওয়েলের ব্যবস্থা করা হয়নি পৌরসভা কিংবা জেলা প্রশাসনের বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া তারা আরেকটি বিষয় দাবি করেছেন যে এখানে কিন্তু শৌচাগার টয়লেট নেই, যে তাদের যে হঠাৎ বাথরুম চাপলে সেই কিন্তু তারা বাথরুমে যেতে পারেন না, সেই হিসাবে কিন্তু তারা দাবি করেছেন। তো আমরা আরো একজনের সাথে কথা বলবো যারা নিয়মিত শরীরচর্চা করে থাকেন, তাদের মধ্যে আরো একজনের সাথে আমরা কথা বলবো যে তারা কিভাবে শরীরচর্চা করেন এবং তাদের চাওয়ার কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, আমাদের চাওয়ার এখানে হলো কি, আমাদের যে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে ব্যায়ামটা অত্যন্ত অপরিহার্য। কারণ কি, আমরা যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। একমাত্র এক্সারসাইজ বাদে, এই ব্যায়াম বাদে আসলে আমাদের শরীর সুস্থ রেখে করোনার বিরুদ্ধে জয়লাভ করা খুব কঠিন। এবং এই জন্য আমরা সবাই এখানে আমরা প্রতিনিয়তই আমরা একসঙ্গে আমরা সবাই মিলিত হই যে এক্সারসাইজ করার জন্য, এখানে আনন্দও পাই এবং এটা আমরা উপভোগের মধ্যে নিয়ে গেছি। এটা আমাদের খেলা স্বরূপ। ছোটবেলায় যেমন খেলার জন্য পাগল হয়ে যেতাম, এখন ব্যায়ামের জন্য পাগল হয়ে যাই। আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, আমার ওজন ছিল প্রায় 84 কেজি। আমি এক্সারসাইজ করার পরে, হাঁটার পরে এক্সারসাইজ করার পরে আমার এখন ওজন হয়ে গেছে 70 কেজি। এটা আমার জন্য অনেক সুবিধা এবং সবার জন্য এই মেসেজটা দিয়ে রাখছি যে সবার জন্য ব্যায়াম করাটা খুবই দরকার। ধন্যবাদ। তিনি বলছিলেন যে শরীর চর্চা এবং মনোবল চাঙ্গা রাখার জন্য কিন্তু তারা এখানে নিয়মিত শরীর চর্চা করে থাকেন। এখানে প্রতিদিন অর্থাৎ দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে হয়ে কিন্তু তারা এখানে শরীরচর্চা করেন। এখানে আরেকজন টিম লিডার রয়েছেন যারা শরীরচর্চা করেন, তাদের কাছ থেকে জেনে নেবো যে আপনারা এখানে কতজন আসেন, কিভাবে শরীরচর্চা করে থাকেন। আমরা শতায়ু ব্যায়াম সংগঠন এখানে প্রায় 150 লোক এক্সারসাইজ করি এবং নিয়মিত এক্সারসাইজ সকাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সকাল 5:30 থেকে এক্সারসাইজ শুরু হয় আমরা, এবং এটা কন্টিনিউ প্রসেসে আমরা এই ব্যায়ামটা করি। এবং এটা শারীরিক ডায়াবেটিস, প্রেশার, হার্ট এইরকম অনেক জটিলতা থেকে আমরা মুক্ত হই এবং আমাদের ওয়েট কমে যায়, এবং যেটা শরীর গঠনের একটা উত্তম পন্থা আমাদের। ধন্যবাদ। এখানে সকাল থেকে কিন্তু মানে ভোরের আলো ফোটার সাথে সাথে শরীরচর্চা করেন এখানে সব বয়সের মানুষ, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং কিডনি রোগে আক্রান্ত রয়েছেন। এছাড়া করোনার সময় বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দিয়েছেন যে নিয়মিত শরীরচর্চা করার জন্য। শরীরচর্চা করলে আপনি জানেন যে মন ভালো থাকে, শরীর ভালো থাকে এবং শারীরিক গঠনটা ঠিকঠাক মতো চলে। এবং যারা সকালে ভোরে যারা হাঁটতে বের হন বা শরীরচর্চা করেন, তাদের মধ্যে কিন্তু যে এই লেকের যে প্রাকৃতিক বাতাস, সেই বাতাসটা কিন্তু তারা অনুভব করেন। এবং জানেন যে মাদারীপুর শহরে বিনোদনের স্পট হিসেবে আখ্যায়িত পেয়েছে কিন্তু এই শকুনি লেক। এই শকুনি লেককে ঘিরেই কিন্তু শুধু ভোরবেলা না, ভোরবেলাও না, এক্ষেত্রে কিন্তু তাদের সন্ধ্যার পর বা বিকেলে কিন্তু এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসেন। তো এখানে যারা শরীরচর্চা করেন তারা যেমনটা দাবি করেছেন, এখানে যদি 1.5 কিলোমিটারের যে লেক রয়েছে, লেকের দুই প্রান্তে উত্তর এবং দক্ষিণ প্রান্তে যদি 2টি টিউবওয়েল এবং 2টি শৌচাগার নির্মাণ করা হয়, তাহলে তারা সঠিকভাবে স্বাস্থ্য যে শরীরচর্চা রয়েছে সেটি করতে পারবেন এবং যারা এখানে ঘুরতে আসেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই শকুনি লেকের যে ওয়াকওয়ে রয়েছে, সেই ওয়াকওয়েতে সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা দেখা দেয়, যার ফলে জলাবদ্ধতার ফলে কিন্তু যারা হাঁটাচলা করেন এবং শরীরচর্চা করেন তাদের কিন্তু হাঁটতে সমস্যা হয় বলে তারা জানিয়েছেন। এবং পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছেন এবং জেলা প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সেই পদক্ষেপ তারা গ্রহণ করবেন। অল্প কিছু সময় আগে মাদারীপুরের জেলা প্রশাসক তিনিও কিন্তু শরীরচর্চা করতে এসেছিলেন, ডক্টর রহিমা খাতুন। তিনি জানিয়েছেন যে যারা দর্শনার্থী এবং শরীরচর্চা যারা করেন তাদের যে দাবিটা রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে তিনি লেকের দুই প্রান্তে 2টি টিউবওয়েল এবং 2টি শৌচাগার নির্মাণের আশ্বাস দিয়েছেন। এই দুটি যদি নির্মাণ করা হয় তাহলে যারা দর্শনার্থী রয়েছে এবং যারা শরীরচর্চা করেন ভোরে, তাদের কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন এবং তাদের যে চলাফেরা এবং শরীরচর্চাটা আরামদায়ক হবে বলে তারা দাবি করেছেন। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে
মাদারীপুরের শহরের যে প্রধান বিনোদন কেন্দ্র এবং শরীর চর্চার প্রাণ কেন্দ্র কিন্তু যে শহরের শকুনি লেক, এর বাইরেও কোথাও কিন্তু বিনোদন কেন্দ্র নেই এবং হাঁটাচলা করা কোনো স্পট নেই। প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন যেটা বলছে যে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এবং ডক্টর রহিমা খাতুন জেলা প্রশাসক তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে তিনি 24 ঘন্টার মধ্যে কিন্তু এই কার্যক্রমের ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। ফলে যারা মাদারীপুরবাসী রয়েছে এবং যারা শরীরচর্চা করেন তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরার পাশাপাশি এখানে আরামদায়ক ভাবে শরীরচর্চা করতে পারবেন বলে তারা জানিয়েছেন। জাফর, আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে শহরে যে শকুনি লেকটা রয়েছে এটি কিন্তু পৌরসভা আর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে প্রায় 28 কোটি টাকা ব্যয়ে কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। পরবর্তীতে চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এরপর থেকে কিন্তু দর্শনার্থী এবং যারা ঘুরে হাঁটতে বেরোন তারা কিন্তু নিয়মিত এখানে আসেন এবং তাদের মনোবল চাঙ্গা রাখেন। তো জাফর, এই ছিল আমার কাছে মাদারীপুর শহরের শকুনি লেক থেকে যে শরীরচর্চা তার সর্বশেষ খবর। জাফর, মাদারীপুর শহরের শকুনি লেকের শরীর চর্চার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদালতের আদেশ রোববার। গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ, মন্ত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। শারীরিক অবস্থার উন্নতি হলেও শিগগিরই হাসপাতাল ছাড়তে পারছেন না বেগম জিয়া। এখনও রয়েছে স্বাস্থ্যগত জটিলতা, ফিরেই ধরবেন বিএনপির হাল আশা শীর্ষ নেতাদের। বাসায় চিকিৎসা নেওয়ার প্রবণতায় বাড়ছে করোনায় মৃত্যু, শেষ সময় যাচ্ছে হাসপাতালে। 50 ঊর্ধ্ব ও অন্য রোগাক্রান্তদের আগেই যাওয়ার তাগিদ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।